নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দত্তা। আজ শুনবেন উপন্যাসটির ৭ম পর্ব। তাহলে চলুন শুরু করি। বিলাস যথাসময়ে কাছারিতে আসিয়া নিজের কাজ করিয়া বাড়ি চলিয়া যাইত। নিতান্ত প্রয়োজন হইলে কর্মচারী পাঠাইয়া বিজয়ার মত লইত, কিন্তু আপনি আসিত না। তাহাকে ডাকাইয়া না পাঠাইলে যে নিজে যাচিয়া আসিবে না, ইহাও বিজয়া বুঝিয়াছিল। অথচ তাহার আচরণের মধ্যে অনুতাপ এবং আহত অভিমানের বেদনা ভিন্ন ক্রোধের জ্বালা প্রকাশ পাইত না বলিয়া বিজয়ার নিজেরও রাগ পড়িয়া গিয়াছিল। বরঞ্চ আপনার ব্যবহারের মধ্যেই কেমন যেন একটা নাটক অভিনয়ের আভাস অনুভব করিয়া তাহার মাঝে মাঝে ভারী লজ্জা করিত। প্রায়ই মনে হইত কত লোকেই না জানি এই লইয়া হাসি তামাশা করিতেছে। তাছাড়া যে লোক সকলের চক্ষেই এতদিন সর্বময় হইয়া বিরাজ করিতেছিল, বিশেষ করিয়া জমিদারির কাজে অকাজে সে যাহাদিগকে শাসন করিয়া শত্রু করিয়া তুলিয়াছে, তাহাদের সকলের কাছে তাহাকে অকস্মাৎ এতখানি ছোট করিয়া দিয়া বিজয়া আপনার নিভৃত হৃদয়ে সত্যকার ব্যথা অনুভব করিতেছিল। পূর্বের অবস্থাকে ফিরাইয়া না আনিয়া শুধু এই ঘটনাকে কোনো মতে সে যদি সম্পূর্ণ না করিয়া দিতে পারিত, তা হইলে বাঁচিয়া যাইত। এমনই যখন তাহার মনের ভাব, সেই সময় হঠাৎ একদিন বিকালে কাছারির বেহারা আসিয়া জানাইল, বিলাসবাবু দেখা করিতে চান। ব্যাপারটা একেবারে নূতন। বিজয়া চিঠি লিখিতেছিল, মুখ না তুলিয়াই কহিল, আসতে বলো। তাহার মনের ভিতরটা অজ্ঞাত আশঙ্কায় দুলিতে লাগিল। কিন্তু বিলাস প্রবেশ করিতেই সে উঠিয়া দাঁড়াইয়া শান্তভাবে নমস্কার করিয়া কহিল, আসুন। বিলাস আসন গ্রহণ করিয়া বলিল, কাজের ভিড়ে আসতে পারিনি। তোমার শরীর ভালো আছে? বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। সেই ওষুধটাই চলছে। বিজয়া ইহার উত্তর দিল না, কিন্তু বিলাস ও প্রশ্নের পুনরুক্তি না করিয়া অন্য কথা কহিল। বলিল, কাল নববৎসরের নতুন দিন। আমার ইচ্ছা হয় সকলকে একত্র করে কাল সকালবেলায় একটু ভগবানের নাম করা হয়। সে যে তাহার প্রশ্ন লইয়া পীড়াপিড়ি করিল না, কেবল ইহাতেই বিজয়ার মনের উপর হইতে একটা ভার নামিয়া গেল। সে খুশি হইয়া বলিয়া উঠিল, এ তো খুব ভালো কথা। বিলাস বলিল, কিন্তু নানা কারণে মন্দিরে যাওয়ার সুবিধে হলো না। যদি তোমার অমত না হয় তো আমি বলি এইখানেই। বিজয়া তৎক্ষণাৎ সম্মত হইয়া সায় দিল, এমনকি উৎসাহিত হইয়া উঠিল। কহিল, তাহলে ঘরটাকে একটুখানি ফুল পাতা লতা দিয়ে সাজালে ভালো হয় না? আপনাদের বাড়িতে তো ফুলের অভাব নেই। যদি মালিকে হুকুম দিয়ে কাল ভোরে থাকতে, কি বলেন, হতে পারে নাকি? বিলাস বিশেষ কোনো প্রকার আনন্দের আড়ম্বর না দেখাইয়া সহজভাবে বলিল, বেশ, তাই হবে। আমি সমস্ত বন্দোবস্ত ঠিক করে দেব। বিজয়া ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, কাল তো বৎসরের প্রথম দিন। আচ্ছা, আমি বলি কি, অমনি একটু খাওয়া দাওয়ার আয়োজন করলে কি? বিলাস এ প্রস্তাবও অনুমোদন করিল এবং উপাসনার পরে জলযোগের আয়োজন যাহাতে ভালো রকম হয় সে বিষয়ে নায়েবকে হুকুম দেওয়া যাইবে জানাইল। আরও ২-৪টা সাধারণ কথাবার্তার পরে সে বিদায় গ্রহণ করিলে বহুদিনের পরে বিজয়ার অন্তরের মধ্যে তৃপ্তি ও উল্লাসে দক্ষিণা বাতাস দিতে লাগিল। সেদিনকার সেই প্রকাশ্য সংঘর্ষের পর হইতে অব্যক্ত গ্লানির আকারে যে বস্তুটি তাহাকে অনুক্ষণ দুঃখ দিতেছিল, তাহার ভার যে কত ছিল আজ নিষ্কৃতি পায়া সে যেমন অনুভব করিল, এমন বোধ করি কোনোদিন করে নাই। তাই আজ তাহার ব্যথার সহিত মনে হইতে লাগিল, এই কয়েকদিনের মধ্যে বিলাস পূর্বেকার অপেক্ষা যেন অনেকটা রোগা হইয়া গিয়াছে। অপমান ও অনুশোচনার আঘাত ইহার প্রকৃতিকে যে পরিবর্তিত করিয়া দিয়াছে,
তাহা চোখের উপর সুস্পষ্ট দেখিতে পাইয়া অজ্ঞাতসারে বিজয়ার দীর্ঘশ্বাস পড়িল এবং বৃদ্ধ রাসবিহারীর সেদিনের কথাগুলি চুপ করিয়া বসিয়া মনে মনে আলোচনা করিতে লাগিল। বিলাসবিহারী তাহাকে যে অত্যন্ত ভালোবাসে তাহা ভাষায়, ইঙ্গিতে, ভঙ্গিতে সর্বপ্রকারেই ব্যক্ত করা হইয়াছে, অথচ একটা দিনের জন্য সঙ্গোপনে এই ভালোবাসার কথা বিজয়ের মনে স্থান পায় না। বরঞ্চ সন্ধ্যার ঘনীভূত অন্ধকারে একাকী ঘরের মধ্যে সঙ্গবিহীন প্রাণটা যখন ব্যথায় ব্যাকুল হইয়া ওঠে, তখন কল্পনার নিঃশব্দ পদসঞ্চারে ধীরে ধীরে যে আসিয়া তাহার পাশে বসে, সে বিলাস নয়, আর একজন। অলস মধ্যাহ্নে বইয়ে যখন মন বসে না, সেলাইয়ের কাজও অসহ্য বোধ হয়, প্রকাণ্ড শূন্য বাড়িটা রবি করে খাঁ খাঁ করিতে থাকে, তখন সুদূর ভবিষ্যতে একদিন এই শূন্য গৃহই পূর্ণ করিয়া যে ঘরকন্যার স্নিগ্ধ ছবিটি তাহার অন্তরে ধীরে ধীরে জাগিয়া উঠিতে থাকে, তাহার মধ্যে কোথাও বিলাসের জন্য এতটুকু স্থান থাকে না। অথচ যে লোকটি সমস্ত জায়গা জুড়িয়া বসে সংসার যাত্রার দুর্গম পথে সহায় বা সহযোগী হিসাবে মূল্য, তাহার বিলাসের অপেক্ষা অনেক কম। সে যেমন অপটু তেমনই নিরুপায়। বিপদের দিনে ইহার কাছে কোনো সাহায্যই মিলিবে না। তবুও এই অকেজ মানুষটারই সমস্ত অকাজের বোঝা সে নিজে সারা জীবন মাথায় লইয়া চলিতেছে মনে করিতেও বিজয়ার সমস্ত দেহ মন অপরিমিত আনন্দবেগে থরথর করিয়া কাঁপিতে থাকে। বিলাস চলিয়া গেলে বিজয়ার এই মনোভাবের আজও যে কোনো ব্যতিক্রম ঘটিল তাহা নহে, কিন্তু আজ সে বিনা প্রার্থনায় বিলাসের দোষের পুনর্বিচারের ভার হাতে তুলিয়া লইয়া এবং ঘটনাচক্রে তাহার স্বভাবের যে পরিচয় প্রকাশ পাইয়াছে, বাস্তবিক স্বভাব যে তাহার এত হীন নহে, কাহারও সহিত কোনো তর্ক না করিয়া সে আপনা আপনি তাহা মানিয়া লইল। এমনকি নিরতিশয় উদারতার সহিত ইহাও আজ সে আপনার কাছে গোপন করিল না যে বিলাসের মতো মানসিক অবস্থায় পড়িয়া জগতে অধিকাংশ লোকেই হয়তো ভিন্নরূপ আচরণ দেখাইতে পারিত না। সে যে ভালোবাসিয়াছে এবং ভালোবাসার অপরাধী তাহাকে লাঞ্ছিত এবং দণ্ডিত করিয়াছে, ইহাই বারবার স্মরণ করিয়া আজ সে করুণা মিশ্রিত মমতার সহিত তাহাকে মার্জনা করিল। সকালে উঠিয়া শুনিল বিলাস বহু পূর্বেই লোকজন লইয়া ঘর সাজানোর কাজে লাগিয়া গিয়াছে। তাড়াতাড়ি প্রস্তুত হইয়া নিচে নামিয়া আসিয়া লজ্জিতভাবে কহিল, আমাকে ডেকে পাঠাননি কেন? বিলাস স্নিগ্ধ স্বরে বলিল, দরকার কি? বিজয়া একটু হাসিয়া প্রসন্ন মুখে জবাব দিল, আমি বুঝি এতই অকর্মণ্য যে এদিকেও কিছু সাহায্য করতে পারি নে? আচ্ছা, এখন বলুন আমি কি করব? অনেক দিনের পর বিলাস আজ হাসিল, কহিল, তুমি শুধু নজর রেখো আমাদের কাজে ভুল হচ্ছে কিনা। আচ্ছা বলিয়া বিজয়া হাসি মুখে একটা কোচের উপর গিয়া বসিল। খানিক পরেই প্রশ্ন করিল, খাবার বন্দোবস্ত? বিলাস ফিরিয়া চাহিয়া বলিল, সমস্ত ঠিক হচ্ছে, কোনো চিন্তা নেই। আচ্ছা, আমি কেন সেই দিকে যাইনে? বেশ তো, বলিয়া বিলাস পুনরায় কাজে মন দিল। বেলা ৮টার মধ্যেই সমস্ত আয়োজন সম্পূর্ণ হইয়া গেল। ইতিমধ্যে বিজয়া অনেকবার আনাগোনা করিয়া অনেক ছোটোখাটো ব্যাপারে বিলাসের পরামর্শ লইয়া গেছে, কোথাও বাধে নাই। না জানিয়া কখন যে সঞ্চিত বিরোধের গ্লানি কাটিয়া উভয়ের কথাবার্তার পথ এমন সহজ ও সুগম হইয়া গিয়াছিল, দুজনের কেহ বোধ করি খেয়াল করে নাই। বিজয়া হাসিয়া বলিল, আমাকে একেবারে অপদার্থ মনে করে বাদ দিলেন, কিন্তু আমিও আপনার একটা ভুল ধরেছি তা বলছি। বিলাস একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, অপদার্থ একবারও মনে করিনি, কিন্তু ভুল কী রকম? বিজয়া বলিল, আমরা আছি তো মোটে ৪-৫ জন, কিন্তু খাবারের আয়োজন হয়ে পড়েছে প্রায় ২০ জনের, তা জানেন? বিলাস কহিল,
সে তো বটেই। বাবা তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করেছেন। তারা কজন, কে কে আসবেন তা তো ঠিক জানি নে। বিজয়া ভয়ানক বিষয়াপন্ন হইয়া কহিল, কই, সে তো আমাকে বলেননি। বিলাস নিজেও বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, এখান থেকে কাল আমি যাবার পরে বাবা তোমাকে চিঠি লিখে জানাননি? না, কিন্তু তিনি যে স্পষ্ট বললেন। বিলাস থমকিয়া গেল। বিজয়া প্রশ্ন করিল, কি বললেন? বিলাস ক্ষণকাল স্থির থাকিয়া কহিল, হয়তো আমারই শোনবার ভুল হয়েছে। তিনি চিঠি লিখে জানাবেন বলে বোধ করি ভুলে গেছেন। বিজয়া আর কোনো প্রশ্ন করিল না, কিন্তু তাহার মনের ভিতর জ্যোৎস্নার প্রসন্নতা সহসা যেন মেঘে ঢাকিয়া গেল। আধ ঘণ্টা পরে রাসবিহারী স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন এবং বেলা 9টার মধ্যেই তাহার নিমন্ত্রিত বন্ধুর দল একে একে দেখা দিতে লাগিলেন। ইহাদের সকলেই ব্রাহ্ম সমাজের নহেন। সম্ভবত তাহারা রাসবিহারীর স্বনির্বন্ধ অনুরোধ এড়াইতে না পারিয়ায় আসিতে বাধ্য হইয়াছিলেন। রাসবিহারী সকলকেই পরম সমাদরে গ্রহণ করিলেন এবং বিজয়ার সহিত যাহাদের সাক্ষাৎ পরিচয় ছিল না, তাহাদের পরিচিত করাইতে গিয়া অচির ভবিষ্যতে এই মেয়েটির নিজের ঘনিষ্ঠ সম্বন্ধের ইঙ্গিত করিতেও ত্রুটি করিলেন না। বিজয়া অস্পষ্ট কণ্ঠে অভ্যর্থনা করিয়া তাহাদিগকে আসন গ্রহণ করিতে অনুরোধ করিল। এই সকল প্রচলিত ভদ্রতা রক্ষার কার্যে সে যখন ব্যাপৃত, তখন অদূরে বাগানের সংকীর্ণ পথে দয়ালবাবু দেখা দিলেন। কিন্তু তিনি একা নহেন, একজন অপরিচিত তরুণী আজ তাহার সঙ্গে। মেয়েটি সুশ্রী, বয়স বোধ করি বিজয়ের অপেক্ষা কিছু বেশি। কাছে আসিয়া দয়াল তাহাকে আপনার ভাগ্নি বলিয়া পরিচয় দিলেন। নাম নলিনী, কলিকাতার কলেজে বিয়ে পড়ে। এখনও গরমের ছুটি শুরু হয় নাই বটে, কিন্তু মামির অসুখে সেবা করিবার জন্য কিছু পূর্বেই 2 দিন হইল মামার কাছে আসিয়াছে এবং স্থির হইয়াছে গ্রীষ্মের অবকাশটা এইখানেই কাটাইয়া যাইবে। নলিনীকে যে বিজয়া কলিকাতায় একেবারে দেখে নাই তাহা নহে, কিন্তু আলাপ ছিল না। তথাপি এতগুলি পরিচিত ও অপরিচিত পুরুষের মধ্যে আর সেই তাহার কাছে সকলের চেয়ে অন্তরঙ্গ বলিয়া মনে হইল। বিজয়া 2 হাত বাড়াইয়া তাহাকে গ্রহণ করিয়া ঘরের মধ্যে টানিয়া আনিল এবং পাশে বসাইয়া ভাব করিতে আরম্ভ করিয়া দিল। উপাসনা 9:30টার সময় শুরু করিবার কথা। তখনও কিছু বিলম্ব ছিল বলিয়া সকলেই বাহিরের বারান্দায় দাঁড়াইয়া আলাপ করিতেছিলেন। এমন সময় রাসবিহারীর উচ্চ কণ্ঠ ঘরের মধ্যে হইতে শোনা গেল। তিনি অত্যন্ত আদর করিয়া কাহাকে যেন বলিতেছিলেন, এসো বাবা, এসো, তোমার কত কাজ, তুমি যে সময় করে আসতে পারবে এ আমি আশা করিনি। এই সম্মানিত কাজের ব্যক্তিটি কে জানিবার জন্য বিজয়া মুখ তুলিয়া সম্মুখেই দেখিল নরেন্দ্র, কিন্তু অসম্ভব বলিয়া হঠাৎ তাহার প্রত্যয় হইল না। নলিনীও একই সঙ্গে কৌতূহলবশে মুখ তুলিয়া কহিল, নরেন্দ্রবাবু? রাসবিহারী তাহাকে আহ্বান করিয়াছেন এবং সে সেই নিমন্ত্রণ রাখিতে এই বাটিতে প্রবেশ করিয়াছে। ঘটনাটা এমনই অচিন্তনীয় যে বিজয়ার সমস্ত চিন্তাশক্তি পর্যন্ত যেন বিপর্যস্ত হইয়া গেল, আর সে সেদিকে মুখ তুলিয়া চাহিতে পারিল না। কিন্তু রাসবিহারীর সবিনয় অভ্যর্থনা স্পষ্ট শুনিতে পাইল এবং পরক্ষণেই উভয়কে লইয়া রাসবিহারী ঘরের মধ্যস্থলে আসিয়া দাঁড়াইলেন। সঙ্গে সঙ্গে অনেকেই আসিলেন। তখন বৃদ্ধ শান্ত গম্ভীর স্বরে এই 2টি যুবককে সম্বোধন করিয়া কহিতে লাগিলেন, তোমাদের বাপেদের সম্পর্কে তোমরা দুজনে যে ভাই হও, এই কথাটাই আজ তোমাদের আমি বিশেষ করে বলতে চাই। বিলাস, বনমালী গেলেন, জগদীশ গেছেন, আমারও ডাক পড়েছে। ইহজগতে আমাদের যে শুধু দেহ ব্যতীত আর কিছুই ভিন্ন ছিল না, এ কথা তোমরা আজকালকার ছেলেরা হয়তো বুঝবে না, বোঝা সম্ভবও নয়। আমি বোঝাতেও চাইনি। শুধু কেবল আজ নববৎসরের এই পূর্ণ দিনটিতে তোমাদের উভয়ের কাছে অনুরোধ করতে চাই যে
তোমাদের গৃহবিচ্ছেদের কালি দিয়ে এই বৃদ্ধের বাকি দিন কটা আর অন্ধকার করে তুলো না। তাহার শেষ কথাটা কাঁপিয়া উঠিয়া ঠিক যেন কান্নার রুদ্ধ হইয়া গেল। নরেন আর সহিতে পারিল না। সে অগ্রসর হইয়া বিলাসের একটা হাত নিজের ডান হাতের মধ্যে টানিয়া লইয়া আবেগের সহিত কহিল, বিলাসবাবু, আমার সকল অপরাধ আপনি মাপ করুন, আমি ক্ষমা চাইছি। প্রত্যুত্তরে বিলাস হাত ছাড়িয়া দেয়া নরেন্দ্রকে সবলে আলিঙ্গন করিয়া বলিয়া উঠিল, অপরাধ আমিই করেছি নরেন, আমাকেই তুমি ক্ষমা করো। বৃদ্ধ রাসবিহারী মুদ্রিত নেত্রে কম্পিত মৃদুকণ্ঠে বলিয়া উঠিলেন, হে সর্বশক্তিমান পরম পিতা পরমেশ্বর, এই দয়া এই করুণার জন্য তোমার শ্রী পাদপদ্মে আমার কোটি কোটি নমস্কার। এই বলিয়া তিনি দুই হাত জোর করিয়া কপালে স্পর্শ করিলেন এবং চাদরের কোণে চক্ষু মার্জনা করিয়া কহিলেন, আজিকার শুভ মুহূর্তে তোমাদের উভয়ের জীবনে অক্ষয় হোক, আপনারাও আশীর্বাদ করুন। এই বলিয়া তিনি বিস্ময় বিহ্বল অভ্যাগত ভদ্রলোকদিগের মুখের প্রতি দৃষ্টিপাত করিলেন। দয়াল ভিন্ন কেহই কিছু জানিতেন না, সুতরাং এই মর্মস্পর্শী করুণ অনুষ্ঠানের যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করিতে না পারিয়া ইহাদের বাস্তবিকই বিস্ময়ের পরিসীমা ছিল না। রাসবিহারী চক্ষের পলকে তাহা অনুভব করিয়া তাহাদের প্রতি চাহিয়া স্নিগ্ধভাবে একটু হাস্য করিয়া বলিলেন, মেয়েরা যে বলে শাকের করাত আসতে কাটে যেতেও কাটে, আমারও হয়েছিল তাই, আমার এও ছেলে ও ছেলে। বলিয়া নরেন বিলাসকে চোখের ইঙ্গিতে দেখাইয়া কহিলেন, আমার ডান হাতেও যেমন ব্যথা, বাঁ হাতেও তেমনি, কিন্তু আপনাদের কৃপায় আজ আমার বড় শুভ দিন, বড় আনন্দের দিন। আমি কি আর বলবো। ভিতরের ব্যাপারটা তলাইয়া না বুঝিলেও প্রত্যুত্তরে সকলেই হর্ষসূচক এক প্রকার অস্পষ্ট ধ্বনি করিলেন। রাসবিহারী ঘাটটা একটুখানি মাত্র হেলাইয়া উত্তরীয় প্রান্তে পুনরায় চক্ষু মার্জনা করিয়া নিকটবর্তী আসনে গিয়া নিঃশব্দে উপবেশন করিলেন। সেই স্নিগ্ধ গম্ভীর মুখের প্রতি চাহিয়া উপস্থিত কাহারও অনুমান করিতে অবশিষ্ট রহিল না যে হৃদয় তাহার অনির্বচনীয় ভাবরাশিতে এমনই পরিপূর্ণ হইয়া গেছে যে বাক্যের আর তিলার্ধ স্থান নাই। দয়াল তাহার পাকা দাড়িতে হাত বুলাইতে বুলাইতে উঠিয়া দাঁড়াইলেন এবং ভগবত উপাসনার প্রারম্ভে ভূমিকাচ্ছলে বলিলেন, যেখানে বিরুদ্ধ হৃদয় সম্মিলিত হয় তথায় ভগবানের আসন পাতা হয়। সুতরাং আজ এখানে পরম পিতার আবির্ভাব সম্বন্ধে দ্বিধা করিবার কিছু নাই। অতঃপর তিনি নতুন বৎসরের প্রথম দিনটিতে প্রায় 15 মিনিট ধরিয়া একটি সুন্দর উপাসনা করিলেন। তাহার নিজের মধ্যে অকপট বিশ্বাস ও আন্তরিক ভক্তি ছিল বলিয়া যাহা কিছু কহিলেন সমস্তই সত্য এবং মধুর হইয়া সকলের হৃদয়ে বাজিল। সকলের চক্ষু পল্লবেই একটা সজলতার আভাস দেখা দিল। শুধু রাসবিহারীর নিমীলিত চোখ বাহিয়া দরদর ধারে অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। শেষ হইয়া গেলেও একইভাবে বসিয়া রহিলেন। তিনি অবচেতন কিংবা সচেতন বহুক্ষণ পর্যন্ত ইহাই বুঝিতে পারা গেল না। আর একজন যাহার মনের কথা টের পাওয়া গেল না, সে বিজয়া। সারাক্ষণ সে আনত নেত্রে পাষাণ মূর্তির মতো স্থির হইয়া বসিয়া রহিল। তারপরে যখন মুখ তুলিল তখন মুখখানা শুধু পাথরের মতোই অস্বাভাবিক রূপে সাদা দেখাইল। দয়ালের ভক্তি গদগদ ধ্বনির প্রতিধ্বনি তখন অনেকেরই হৃদয়ের মধ্যে ঝঙ্কৃত হইতেছিল। এমনই সময়ে রাসবিহারী চক্ষু মেলিলেন এবং উঠিয়া দাঁড়াইয়া প্রায় কাঁদো কাঁদো স্বরে কহিলেন, আমার সে সাধনার বল নাই, কিন্তু দয়ালের মহাকাব্য যে কত বড় সত্য আজ তাহা উপলব্ধি করিয়াছি। সম্মিলিত হৃদয়ের সন্ধিস্থলে যে সেই একমাত্র ও অদ্বিতীয় নিরাকার পরব্রহ্মের আবির্ভাব হয়, আজ তাহা অন্তরের মধ্যে প্রত্যক্ষ দেখিয়া আমার জীবন চিরদিনের জন্য ধন্য হইয়া গেল। এই বলিয়া তিনি অগ্রসর হইয়া গিয়া দয়ালকে বক্ষে চাপিয়া ধরিয়া কম্পিত কণ্ঠে কহিয়া উঠিলেন, দয়াল ভাই, এ শুধু তোমারই পুণ্যে,
তোমারই আশীর্বাদে। দয়ালের চোখ ছলছল করিয়া আসিল, কিন্তু তিনি কোনো কথা কহিতে না পারিয়া নীরবে দাঁড়াইয়া রহিলেন। পাশের ঘরেই জলযোগের প্রচুর আয়োজন হইয়াছিল। এখন বিলাস সেই ইঙ্গিত করিতেই রাসবিহারী তাহাকে বাধা দিয়া অভ্যাগতগণকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আপনাদের কাছে আজ আর একটি বিষয়ে আশীর্বাদ ভিক্ষা করি। বনমালী বেঁচে থাকলে আজ তার কন্যার বিবাহের কথা তিনি আপনাদিগকে জানাইতেন, আমাকে বলতে হতো না। কিন্তু এখন সে ভার আমার উপরেই পড়েছে। এখন আমি বরকন্যার পিতা। আমি এই মাসেরই শেষ সপ্তাহে পূর্ণিমা তিথিতে বিবাহের দিন স্থির করেছি। আপনারা সর্বান্তকরণে আশীর্বাদ করুন, যেন শুভ কার্য নির্বিঘ্নে সম্পন্ন হয়। এই বলিয়া তিনি একজোড়া মোটা সোনার বালা পকেট হইতে বাহির করিয়া দয়ালের হাতে দিলেন। দয়াল সেই দুটি লইয়া বিজয়ের কাছে অগ্রসর হইয়া গিয়া হাত বাড়াইয়া বলিলেন, শুভকর্মের সূচনায় কায় মনোবাক্যে তোমার কল্যাণ কামনা করি মা। হাত দুটি একবার দেখি। কিন্তু সেই আনতমুখী মূর্তির মতো আসিনা রমণীর নিকট হইতে লেশমাত্র সাড়া আসিল না। দয়াল পুনরায় তাহার প্রার্থনা নিবেদন করিলেন, তথাপি সে তেমনি স্থির বসিয়া রহিল। নলিনী পাশেই ছিল। সে মামার অবস্থা সংকট অনুভব করিয়া হাসিয়া বিজয়ের হাত দুটি তুলিয়া ধরিল এবং দয়াল না জানিয়া একজোড়া অত্যাচারের হাত করিয়া আশীর্বাদের সুবর্ণ বলয় জ্ঞানে সেই মূর্ছিত প্রায় নিরুপায় নারীর অশক্ত অবশ দুটি হাতে একে একে পরাইয়া দিলেন। কিন্তু কেহই কিছু জানিল না, বরঞ্চ ইহাকে মধুর লজ্জা কল্পনা করিয়া স্বাভাবিক এবং সঙ্গত ভাবিয়া তাহারা উৎফুল্ল হইয়া উঠিলেন এবং নিমেষে শুভকামনার কলগুঞ্জনে সমস্ত ঘরটা মুখরিত হইয়া উঠিল। খাওয়া দাওয়ার ব্যাপার সমাধা হইয়া গেলে বেলা হইতেছিল বলিয়া সকলেই একে একে বিদায় গ্রহণ করিতে লাগিলেন। এই সময়টাই কি করিয়া যে বিজয়া আত্মসংবরণ করিয়া অতিথিদের সম্ভ্রম এবং মর্যাদা রক্ষা করিল, তাহা অন্তর্যামী ভিন্ন আর যে লোকটির অগোচর রহিল না, সে রাসবিহারী। কিন্তু তিনি আভাসমাত্র দিলেন না। জলযোগ সমাপন করিয়া একটি লবঙ্গ মুখে দিয়া হাসি মুখে কহিলেন, মা, আমি চললুম। বুড়ো মানুষ, রোদ উঠলে আর হাঁটতে পারব না বলিয়া আর এক প্রস্ত আশীর্বাদ করিয়া ছাতাটি মাথায় দিয়া ধীরে ধীরে বাহির হইয়া পড়িলেন। সবাই চলিয়া গিয়াছে, শুধু বিজয়া এবং নলিনী তখনও বাহিরের বারান্দায় একধারে দাঁড়াইয়া কথাবার্তা কহিতেছিল। বিজয়া কহিল, আপনার সঙ্গে আলাপ হয়ে কত যে সুখী হলুম সে বলতে পারিনি। এখানে এসে পর্যন্ত আমি একেবারে একলা পড়ে গেছি। এমন কেউ নেই যে দুটো কথা বলি। আপনার যখন ইচ্ছে হবে, যখন সময় পাবেন আসবেন। নলিনী খুশি হইয়া সম্মত হইল। তখন বিজয়া কহিল, আমি নিজেও হয়তো ও বেলায় আপনার মামিমাকে দেখতে যাব। কিন্তু তখনই রৌদ্রের দিকে চাহিয়া একটু ব্যস্ত হইয়াই বলিয়া উঠিল, দয়ালবাবু নিশ্চয় কাছারিতে ঢুকেছেন, ডেকে পাঠায়। বলিয়া বেহারার সন্ধানে পা বাড়াইবার উদ্যোগ করিতেই নলিনী বাধা দিয়া বলিল, তিনি তো এখন বাড়ি যাবেন না, একেবারে সন্ধ্যাবেলায় ফিরবেন। বিজয়া লজ্জিত হইয়া বলিল, এ কথা আমাকে আগে বলেননি কেন? আমি দারোয়ানকে ডেকে দিচ্ছি, সে আপনার। নলিনী কহিল, না, দারোয়ানের দরকার নেই। আমি নরেন্দ্রবাবুর জন্যে অপেক্ষা করছি। তিনি তার মামার সঙ্গে একবার দেখা করতে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। বিজয়া অতিশয় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, আপনার সঙ্গে কি তার পরিচয় ছিল নাকি? কই, আমি তো এ কথা জানতুম না। নলিনী কহিল, পরিচয় কিছুই ছিল না, শুধু পরশুদিন মামার চিঠি পেয়ে স্টেশনে এসে দেখি তিনি দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে এখানে এসেছি। বিজয়া বলিল, ও তাই বুঝি? নলিনী কহিল, কিন্তু কি চমৎকার লোক দেখেছেন, দুদিনেই যেন কতদিনের আত্মীয় হয়ে দাঁড়িয়েছেন।
এ বেলায় আমাদের ওখানেই উনি স্নানাহার করে বিকেলবেলা কলকাতায় যাবেন স্থির হয়েছে। আমার মামিমা তো ওকে একেবারে ছেলের মতো ভালোবাসেন। বিজয়া ঘাড় নাড়িয়া শুধু কহিল, হ্যাঁ, চমৎকার লোক। নলিনী কহিতে লাগিল, ওর সঙ্গে যে কারও কখনো মনোমালিন্য করতে পারে এ আমি চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতুম না। আমি বড় খুশি হয়েছি যে আজ বিলাসবাবুর সঙ্গে তার মিল হয়ে গেল। কিন্তু কি চমৎকার লোক ওর বাবা! আমার মনে হয় আমাদের সমাজে সকলেরই ওর মতো হবার চেষ্টা করা উচিত। রাসবিহারী বাবুর আদর্শ যেদিন ব্রাহ্ম সমাজের ঘরে ঘরে প্রতিষ্ঠিত হবে সেই দিনই বুঝব আমাদের ব্রাহ্মধর্ম সফল হলো, সার্থক হলো। কি বলেন, ঠিক নয়? অদূরে দেখা গেল নরেন্দ্র টুপিটা হাতে লইয়া দ্রুতবেগে এই দিকে আসিতেছে। বিজয়া নলিনীর প্রশ্নের উত্তরটা এড়াইয়া গিয়া শুধু সেই দিকে তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া কহিল, ওই যে উনি আসছেন। নরেন্দ্র কাছে আসিয়া বিজয়াকে লক্ষ্য করিয়া বলিল, এই যে, এরই মধ্যে দুজনের দিব্যি ভাব হয়ে গেছে। বাস্তবিক আর বছরের প্রথম দিনটায় আমার ভারী সুপ্রভাত। সকালটা চমৎকার কাটল। দেখে আশা হচ্ছে এ বছরটা হয়তো ভালোই কাটবে। কিন্তু আপনাকে অমন স্বপ্ন দেখাচ্ছে কেন বলুন তো? বিজয়া উত্তক্ত স্বরে কহিল, একদিনের মধ্যে ও প্রশ্ন কতবার করা দরকার বলুন তো? নরেন্দ্র হাসিয়া বলিল, আরও একবার জিজ্ঞাসা করেছি না, তা হলোই বা। আচ্ছা, খপ করে অমন রেগে যান কেন বলুন দেখি? ওটা তো আপনার ভারী দোষ। বলিয়া হাসিতে লাগিল। বিজয় নিজেও কোনো মতে হাসি চাপিয়া ছদ্ম গাম্ভীর্যের সহিত জবাব দিল, ও বিষয়ে সবাই কি আপনার মতো নির্দোষ হতে পারে? তবুও দেখুন, কালীপদর মতো এমনও সব নিন্দুক আছে যারা আপনার মতো সাধুকেও বদরাগী বলে অপবাদ দেয়। কালীপদর নামে নরেন্দ্র উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। হাসি থামিলে কহিল, আপনি ভয়ানক অভিমানী, কিছুতেই কারও দোষ মার্জনা করতে পারেন না। কিন্তু এমন সব এর সবটা কারা শুনি? কালীপদ আর আপনি নিজে, এই তো। বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, আর স্টেশনে যারা দেখেছে তারাও। নরেন কহিল, আর? বিজয়া কহিল, আর যারা শুনেছে তারাও। নরেন কহিল, তাহলে আমার সম্বন্ধে রাজ্যশুদ্ধ লোকেরই এই মত বলুন? বিজয়া পূর্বের গাম্ভীর্য বজায় রাখিয়াই জবাব দিল, হ্যাঁ, আমাদের সকলের মতই এই। নরেন কহিল, তাহলে ধন্যবাদ। এইবার আপনার নিজের সম্বন্ধে সকলের মত কি সেইটি বলুন। বলিয়া হাসিতে লাগিল। তাহার ইঙ্গিতে বিজয়ার মুখ পলকের জন্য রাঙা হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই হাসিয়া কহিল, নিজের সুখ্যাতি নিজে করতে নেই, পাপ হয়, সেটা বরঞ্চ আপনি বলুন। কিন্তু এখন নয়, নাওয়া খাওয়ার পরে। বলিয়া একটু থামিয়া কহিল, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এ কাজটা এখানেই সেরে নিলে ভালো হতো না? বলিয়া সে নলিনীর মুখের প্রতি চাহিল। নলিনী কহিল, কিন্তু মামিমা যে অপেক্ষা করে থাকবেন। বিজয়া কহিল, আমি এক্ষুনি লোক পাঠিয়ে খবর দিচ্ছি। নলিনী কুণ্ঠিত হইয়া উঠিল, কহিল, আমাকে যেতেই হবে। মামিমা রোগী মানুষ, বাড়িতে সমস্ত দুপুরবেলাটা কেউ কাছে না থাকলে চলবে না। কথাটা সত্য, তাই সে আর জিদ করিতে পারিল না। কিন্তু তাহার মুখের প্রতি চাহিয়া কি ভাবিয়া নলিনী তৎক্ষণাৎ কহিয়া উঠিল, কিন্তু আপনি না হয় এখানেই স্নানাহার করুন নরেনবাবু, আমি গিয়ে মামিমাকে জানাবো। শুধু যাবার সময় একবার তাকে দেখা দিয়ে যাবেন। আর আমাকে এমনই অকৃতজ্ঞ নরাধম পেয়েছেন যে এই রোদের মধ্যে আপনাকে একলা ছেড়ে দেব। বলিয়া নরেন সহাস্যে বিজয়ার মুখের পানে চোখ তুলিয়া কহিল, আপনার কাছে একদিন তো ভালো রকম খাওয়া পাওনা আছে, সেদিন না হয় সকাল সকাল এসে এই খাওয়াটার শোধ তোলবার চেষ্টা করব। আচ্ছা, নমস্কার।
নলিনীকে কহিল, আর দেরি নয়, চলুন, বলিয়া হাতের টুপিটা মাথায় তুলিয়া দিল। নলিনী নামিয়া কাছে আসিল, কিন্তু আর একজন যে কাঠের মতো দাঁড়াইয়া রহিল, তাহার দুই চক্ষে যে ছান দেওয়া ছুরির আলো ঝলসিতে লাগিল, তাহা দুজনের কেহই লক্ষ্য করিল না। করিলে বোধ করি নরেন্দ্র দুই এক পা অগ্রসর হইয়াই সহসা ফিরিয়া দাঁড়াইয়া হাসিয়া বলিতে সাহস করিত না, আচ্ছা, একটা কাজ করলে হয় না? যে জিনিসটা শুরু থেকেই এত দুঃখের মূল, যার জন্যে আমার দেশময় অখ্যাতি, আমাকেই কেন সেটা আজকের আনন্দের দিনে বকশিস করে দিন না। সেই 200 টাকাটা কাল পরশু যেদিনই হয় পাঠিয়ে দেব। বলিয়া আরও একবার হাসিবার চেষ্টা করিল বটে, কিন্তু উৎসাহের অভাবে সুবিধা হইল না, বরঞ্চ অপক্ষ হইতে প্রত্যুত্তরে একেবারে অপ্রত্যাশিত করা জবাব আসিল। বিজয়া কহিল, দাম নিয়ে দেওয়াকে আমি উপহার দেওয়া বলি নেই, বিক্রি করা বলি। ওরকম উপহার দিয়ে আপনি আত্মপ্রসাদ লাভ করতে পারেন, কিন্তু আমাদের শিক্ষা আর একরকম হয়েছিল, তাই আজ আনন্দের দিনে সেটা বেচতে ইচ্ছে করিনি। এই আঘাতের কঠোরতায় নরেন্দ্র স্তম্ভিত হয়ে গেল। এমনি তো সে বিজয়ার মেজাজের প্রায় কোনো কুল কিনারা পায় না, তাহাতে আজ তাহার বুকের মধ্যে তুষের আগুন জ্বলিতেছিল। তাহার দাহ যখন অকস্মাৎ অকারণে বাহির হইয়া পড়িল, তখন নরেন তাহাকে চিনিয়া লইতে পারিল না। সে ক্ষণকাল তাহার কঠিন মুখের পানে নিঃশব্দে চাহিয়া থাকিয়া অত্যন্ত ব্যথার সহিত বলিল, আমার একান্ত দীন অবস্থা আমি ভুলেও যাইনি, গোপন করবার চেষ্টাও করিনি যে আমাকে মনে করিয়ে দিচ্ছেন। নলিনীকে দেখাইয়া কহিল, আমি একেও আমার সমস্ত ইতিহাস বলেছি। বাবা অনেক দুঃখ কষ্ট পেয়ে মারা গেছেন। তার মৃত্যুর পরে বাড়ি ঘরদার যা কিছু এখানে ছিল সর্বস্ব দেনার দায়ে বিক্রি হয়ে গেছে, কিছুই কারো কাছে লুকায়নি। উপহার দিয়েছি এ কথা বলিনি। আচ্ছা বলুন তো, এসব কি আপনাকে জানায়নি? নলিনী সলজ্জে সাই দিয়া কহিল, হ্যাঁ। বিজয়ার মুখ বেদনায় লজ্জায় ক্ষোভে বিবর্ণ হইয়া উঠিল। সে শুধু বিহ্বল আচ্ছন্নের মতো এক দৃষ্টে উভয় দিকে নীরবে চাহিয়া রহিল। তাহার সেই অপরিসীম বেদনাকে বিমোহিত করিয়া নরেন্দ্র ম্লান মুখে পুনশ্চ কহিল, আমার কথায় আপনি প্রায়ই অত্যন্ত উত্ত্যক্ত হয়ে ওঠেন। হয়তো ভাবেন নিজের অবস্থাকে ডিঙ্গিয়ে আমি নিজেকে আপনাদের সমান এবং সমকক্ষ বলে প্রচার করতে চাই। হতেও পারে সব কথায় আপনার ওজন ঠিক রাখতে পারিনি, কিন্তু সে আমার অন্যমনস্ক স্বভাবের দোষে। কিন্তু যাক, অসম্ভ্রম যদি করে থাকি আমাকে মাপ করবেন, বলিয়া মুখ ফিরাইয়া চলিতে আরম্ভ করিয়া দিল। সমস্ত পথটার মধ্যে দুজনে শুধু এই কথাটাই হইল। নলিনী জিজ্ঞাসা করিল, কি উপহার দেবার কথা বলেছিলেন? নরেন্দ্র ক্লান্ত কণ্ঠে কহিল, আর একদিন এ কথা আপনাকে বলবো, কিন্তু আজ নয়। সেই বাসের পুলটার কাছে আসিয়া নরেন সহসা দাঁড়াইয়া পড়িয়া কহিল, আজ আমাকে মাপ করতে হবে, আমি ফিরে চললুম। কিন্তু নলিনীকে বিস্ময়ে অভিভূত প্রায় দেখিয়া পুনরায় বলিল, এইভাবে হঠাৎ ফিরে যাওয়ায় আমার অন্যায় যে কী পর্যন্ত হচ্ছে সে আমি জানি, কিন্তু তবুও ক্ষমা করতে হবে। আজ আমি কোনো মতে যেতে পারবো না। আপনার মামিমাকে বলে দেবেন আমি আর একদিন এসে। তাহার সংকল্পের এই আকস্মিক পরিবর্তনে নলিনী যত আশ্চর্য হইয়াছিল, এখন তাহার কণ্ঠস্বর ও মুখের দিকে দৃষ্টিপাত করিয়া ঢের বেশি আশ্চর্য হইল। বোধ হয় এই জন্যই এ বিষয়ে আর অধিক অনুরোধ না করিয়া তাহাকে শুধু কহিল, আপনার যে খাওয়া হলো না, কিন্তু আবার কবে আসবেন? পরশু আসবার চেষ্টা করব, বলিয়া নরেন যে পথে আসিয়াছিল সেই পথে দ্রুতপদে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে প্রস্থান করিল। মাঠ পার হইতে আর যখন দেরি নাই, এমন সময় দেখিল কে একটা ছেলে হাত উঁচু করিয়া তাহারই দিকে প্রাণপণে ছুটিয়া আসিতেছে।
সে যে তাহার জন্য ছুটিতেছে এবং হাত তুলিয়া তাহাকেই থামিতে ইঙ্গিত করিতেছে অনুমান করিয়া নরেন্দ্র থমকিয়া দাঁড়াইল। খানিক পরেই পরেশ আসিয়া উপস্থিত হইল এবং হাঁপাইতে হাঁপাইতে বলিল, মাঠান ডেকে পাঠালেন তোমাকে? চলো। আমাকে? হে, চলো না। নরেন্দ্র নিশ্চল হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া স্বনিগ্ধ কণ্ঠে কহিল, তুই বুঝতে পারিস নি রে, আমাকে নয়। পরেশ প্রবল বেগে ঘাড় নাড়িয়া বলিল, হি, তোমাকেই। তোমার মাথায় যে সাহেবের টুপি রয়েছে, চলো। নরেন্দ্র আবার কিছুক্ষণ মৌন থাকিয়া প্রশ্ন করিল, তোর মাঠান কি বলে দিলে তোকে? পরেশ কহিল, মাঠান সেই চিলের ছাদ থেকে দৌড়ে নেমে এসে বললে, পরেশ, ছুটে যা, এই সোজা গিয়ে বাবুকে ধরে আন, মাথায় সাহেবের টুপি। যা, ছুটে যা, তোকে খুব ভালো একটা লাঠাই কিনে দেব, চলো না। এতক্ষণে ইহার ব্যগ্রতার হেতু বুঝা গেল। সে লাটাইয়ের লোভে এই রৌদ্রের মধ্যে ইঞ্জিনের বেগে ছুটিয়া আসিয়াছে, সুতরাং কোনো মতে ছাড়িয়া যাইবে না। তাহার একবার মনে হইল, ছেলেটিকে নিজেই একটা লাটাইয়ের দাম দিয়া এইখান হইতে বিদায় করে। কিন্তু আজই এমন করিয়া ডাকিয়া পাঠাইবার কি কারণ? সে কৌতূহল কিছুতেই নিবারণ করিতে পারিল না। কিন্তু যাওয়া উচিত কিনা স্থির করিতে তাহার আরও কিছুক্ষণ লাগিল এবং শেষ পর্যন্ত স্থিরও কিছু হইল না। তবুও অনিশ্চিত পথ তাহার, ওই দিকেই ধীরে ধীরে চলিতে লাগিল। সমস্ত রাস্তাটা সে ডাকিবার কারণটাই মনে মনে হাতড়াইয়া মরিতে লাগিল, কিন্তু ডাকাটাই যে সবচেয়ে বড় কারণ সেটা আর তাহার চোখে পড়িল না। বাহিরের ঘরে পা দিতেই বিজয়া আসিয়া সুমুখে দাঁড়াইল। দুটি আর্দ্র উৎসুক চক্ষু তাহার মুখের ওপর পাতিয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল, না খেয়ে এত বেলায় চলে যাচ্ছেন যে বড়? আমি মিছামিছি রাগ করি, আমি ভয়ানক মন্দ লোক। আর নিজে? নরেন গভীর বিস্ময় ভরে বলিল, এর মানে? কে বলেছে আপনি মন্দ লোক? কে বলেছে ওসব কথা আপনাকে? বিজয়ার ঠোঁট কাঁপিতে লাগিল। কহিল, আপনি বলেছেন? কেন? নলিনীর সামনে আমাকে অমন করে অপমান করলেন। আমাকেই অপমান করলেন, আবার আমাকেই শাস্তি দিতে না খেয়ে চলে যাচ্ছেন। কি করেছি আপনার আমি? বলিতে বলিতেই তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া আসিল। বোধ করি তাহাই সামলাইবার জন্য সে তৎক্ষণাৎ ওদিকে জানালায় গিয়া বাহিরের দিকে চাহিয়া পিছন ফিরিয়া দাঁড়াইল। নরেন হতবুদ্ধির মতো বাকশূন্য হইয়া চাহিয়া রহিল। এ অভিযোগের কোথায় কি যে জবাব আছে তাহাও যেন খুঁজিয়া পাইল না। ইহার কারণই বা কি তাহাও তেমনি ভাবিয়া পাইল না। স্নানের জল প্রভৃতি দেওয়া হইয়াছে। বেহারা জানাইয়া গেলে বিজয়া ফিরিয়া আসিয়া শান্তভাবে শুধু কহিল, আর দেরি করবেন না, যান। স্নান সারিয়া নরেন্দ্র আহারে বসিল। বিজয়া একখানা পাখা হাতে করিয়া তাহার অদূরে আসিয়া যখন উপবেশন করিল, তখন অত্যন্ত সংগোপনে তাহার সর্বাঙ্গ আলোড়িত করিয়া যেন লজ্জার ঝড় বইয়া গেল। বাতাস করিতে উদ্যত দেখিয়া নরেন সংকুচিত হইয়া কহিল, আমাকে হাওয়া করবার দরকার নেই, আপনি পাখাটা রেখে দিন। বিজয়া মৃদু হাসিয়া কহিল, আপনার দরকার না থাকলেও আমার দরকার আছে। বাবা বলতেন, মেয়ে মানুষকে শুধু হাতে কখনো বসতে নেই। নরেন জিজ্ঞাসা করিল, আপনার খাওয়াও তো হয়নি? বিজয়া কহিল, না, পুরুষ মানুষদের খাওয়া না হলে আমাদের খেতেও নেই। নরেন খুশি হইয়া বলিল, আচ্ছা, ব্রাহ্ম হলেও তো আপনাদের আচার ব্যবহার আমাদের মতোই। বিজয়া এ কথা বলিল না যে অনেক ব্রাহ্ম বাড়িতেই তাহা নয়, বরঞ্চ ঠিক উল্টো। শুধু তাহার পিতাই কেবল এই সকল হিন্দু আচার নিজের বাড়িতেই বজায় রাখিয়া গিয়াছিলেন। বরঞ্চ কহিল, এতে আশ্চর্য হবার তো কিছু নেই। আমরা বিলেত থেকেও আসিনি, কাবুল থেকেও আমাদের আচার ব্যবহার আমদানি করে আনতে হয়নি। এরকম না হলেই বরং আশ্চর্য হবার কথা। চাকর দ্বারের কাছে আসিয়া কহিল, মা, সরকারমশাই হিসেবের খাতা নিয়ে নিচে দাঁড়িয়ে আছেন, এখন কি যেতে বলে দেব?
বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ, আজ আর আমার দেখবার সময় হবে না, তাকে কাল একবার আসতে বলে দাও। ভৃত্য চলিয়া গেলে নরেন বিজয়ার মুখের প্রতি চোখ তুলিয়া কহিল, এইটি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। কোনটি? চাকরদের মুখের এই ডাকটি। বলিয়া হাসিয়া কহিল, আপনি ব্রাহ্ম মহিলাও বটে, আলোকপ্রাপ্তাও বটে, এবং বিশেষ করে বড় মানুষও বটে। এমনই আলোক পাওয়া অনেক বাড়িতেই আমাকে আজকাল চিকিৎসা করতে যেতে হয়। তাদের চাকর বাকরেরা মেয়েদের বলে মেম সাহেব। সত্যিকারে মেম সাহেবরা এদের যে চক্ষে দেখে তা জানেন বলেই বোধ করি মাইনে করা চাকরদের দিয়ে মেম সাহেব বলিয়ে নিয়ে আত্মমর্যাদা বজায় রাখেন। বলিয়া প্রকাণ্ড একটা পরিহাসের মতো হা হা করিয়া অট্টহাসে বাড়িটা পরিপূর্ণ করিয়া দিল। বিজয়া নিজেও হাসিয়া ফেলিল। নরেনের হাসি থামিলে সে পুনরায় কহিল, বাড়ির দাসী চাকরের মুখের মাতৃ সম্বোধনের চেয়ে মেম সাহেব ডাকটা যেন বেশি ইজ্জতের। প্রথম দিন আমি বুঝতেই পারিনি বেহারাটা মেম বলে কাকে। চাকরটা কি বললে জানেন? বলে, আমি অনেক সাহেব বাড়িতে চাকরি করেছি, সত্যকারে মেম সাহেব কি তা খুব জানি, কিন্তু কি করব ডাক্তারবাবু, নতুন হিন্দুস্তানি দারোয়ানটা গিন্নিমাকে মাইজি বলে ফেলেছিল বলে মেম সাহেব তার 1 টাকা জরিমানা করে দিলেন। চাকরিটা যে বজায় রইল এই তার ভাগ্যে। এমনই রাগ। আচ্ছা, আপনি বোধহয় এরকম অনেক দেখেছেন না? বিজয়া হাসিয়া ঘাড় নাড়িল। নরেন কহিল, আমাকে এইটা একদিন দেখতে হবে। এই সব মেম সাহেবদের ছেলেমেয়েরা মাকে মা বলে না মেম সাহেব বলে ডাকে। বলিয়া নিজের রসিকতার আনন্দে আর একবার ঘর ফাটাইয়া তুলিবার আয়োজন করিল। বিজয়া হাসি মুখে কহিল, খেয়ে দেয়ে সমস্ত দিন ধরে পরচর্চা করে আমোদ করবেন, আমার আপত্তি নেই, কিন্তু আমাকে কি আজ খেতে দেবেন না? নরেন লজ্জিতভাবে তাড়াতাড়ি 2-4 গ্রাস গিলিয়া লইয়াই সব ভুলিয়া গেল। কহিল, আমিও তো 4-5 বছর বিলেতে ছিলুম, কিন্তু এই দেশি সাহেবেরা। বিজয়া তর্জনী তুলিয়া কৃত্রিম শাসন করার ভঙ্গিতে কহিল, আবার পরের নিন্দে? আচ্ছা, আর নই। বলিয়া সে পুনরায় আহারে মন দিয়াই কহিল, কিন্তু আর খেতে পাচ্ছি নে। বিজয়া ব্যস্ত হইয়া কহিল, বাহ, কিছুই তো খাননি? না, এখন উঠতে পাবেন না। আচ্ছা, না হয় পরে নিন্দে করতে করতেই অন্যমনস্ক হয়ে খান, আমি কিছু বলবো না। নরেন হাসিতে গিয়া অকস্মাৎ অত্যন্ত গম্ভীর হইয়া উঠিল। কহিল, আপনি এতেই বলছেন খাওয়া হলো না, কিন্তু আমার কলকাতার রোজকার খাওয়া যদি দেখেন তো অবাক হয়ে যাবেন। দেখছেন না এই কমাসের মধ্যেই কী রকম রোগা হয়ে গেছি। আমার বাসায় বামুন বেটা হয়েছে যেমন পাজি, তেমনই বদমাইশ জুটেছে চাকরটা। সাত সকালে রেঁধে রেখে কোথায় যায় তার ঠিকানা নেই। আমার কোনো দিন ফিরতে হয় 2টো, কোনো দিন বা 4টে বেজে যায়। সেই ঠান্ডা কড়কড়ে ভাত দুধ কোনো দিন বা বেড়ালে খেয়ে যায়, কোনো দিন বা জানালা দিয়ে কাক ঢুকে সমস্ত ছড়াছড়ি করে রাখে, সে দেখলেই ঘৃণা হয়। অর্ধেক দিন তো একেবারেই খাওয়া হয় না। রাগে বিজয়ার মুখ আরক্ত হইয়া উঠিল। কহিল, এমন সব চাকর বাকরদের দূর করে দিতে পারেন না? নিজের বাসায় এত টাকা মাইনে পেয়েও যদি এত কষ্ট, তবে চাকরি করাই বা কেন? নরেন কহিল, এক হিসাবে আপনার কথা সত্যি। একদিন বাক্স থেকে কে 200 টাকা চুরি করে নিলে, একদিন নিজেই কোথায় 100 টাকার নোট হারিয়ে ফেলল। অন্যমনস্ক লোকের তো পদে পদে বিপদ কিনা? একটুখানি থামিয়া কহিল, তবে নাকি দুঃখ কষ্ট আমার অনেক দিন থেকেই সয়ে গেছে, তাই তেমন গায়ে লাগে না। শুধু অত্যন্ত খিদের ওপর খাওয়ার কষ্টটা এক একদিন যেন অসহ্য বোধ হয়। বিজয়া মুখ নিচু করিয়া চুপ করিয়া রহিল। নরেন কহিতে লাগিল, বাস্তবিক চাকরি আমার ভালোও লাগে না, পারিও না। অভাব আমার খুবই সামান্য। আপনার মতো কোনো বড় লোক 2 বেলা 4টে খেতে দিত আর নিজের কাজ নিয়ে থাকতে পারতুম তো আমি আর কিছুই চাইতুম না, কিন্তু সেরকম বড় লোক কি আর আছে? বলিয়া আর এক দফা উচ্চ হাসির ঢেউ তুলিয়া দিল।
বিজয়া পূর্বের মতোই নতমুখে নীরবে বসিয়া রহিল। নরেন কহিল, কিন্তু আপনার বাবা বেঁচে থাকলে হয়তো এ সময়ে আমার অনেক উপকার হতে পারত। তিনি নিশ্চয় আমাকে উচ্চবৃত্তি থেকে রেহাই দিতেন। বিজয়া উৎসুক দৃষ্টিতে চাহিয়া জিজ্ঞাসা করিল, কি করে জানলে? তাকে তো আপনি চিনতেন না। নরেন কহিল, না, আমিও তাকে কখনো দেখিনি, তিনিও বোধ হয় কখনো দেখেননি, কিন্তু তবুও আমাকে খুব ভালোবাসতেন। কে আমাকে টাকা দিয়ে বিলেত পাঠিয়েছিলেন জানেন? তিনি। আচ্ছা, আমাদের ঋণের সম্বন্ধে আপনাকে কি কখনো তিনি কিছু বলে যাননি? বিজয়া কহিল, বলাই তো সম্ভব, কিন্তু আপনি ঠিক কি ইঙ্গিত করছেন তা না বুঝলে তো জবাব দিতে পারিনি। নরেন ক্ষণকাল মনে মনে কি চিন্তা করিয়া কহিল, থাকগে, এখন এই আলোচনা একেবারেই নিষ্প্রয়োজন। বিজয়া ব্যাকুল হইয়া কহিল, না, বলুন, আমি শুনতে চাই। নরেন আবার একটু ভাবিয়া বলিল, যা চুকে বুকে শেষ হয়ে গেছে তা শুনে আর কি হবে বলুন। বিজয়া জিদ করিয়া কহিল, না, তা হবে না, আমি শুনতে চাই, আপনি বলুন। তাহার আগ্রহাতিশয্য দেখিয়া নরেন হাসিল, কহিল, বলা শুধু যে নিরর্থক তাই নয়, বলতে আমার নিজেরও লজ্জা হচ্ছে। হয়তো আপনার মনে হবে আমি কৌশলে আপনার সেন্টিমেন্টে ঘা দিয়ে। বিজয়া অধীর হইয়া কথার মাঝখানেই বলিল, আমি আর খোসামত করতে পারি নে আপনাকে, পায়ে পড়ি, বলুন। খাওয়া দাওয়ার পরে? না, এক্ষুনি। আচ্ছা, বলছি বলছি, কিন্তু একটা কথা পূর্বে জিজ্ঞাসা করি, আমাদের বাড়িটার বিষয়ে কোনো কথা কি তিনি কখনো আপনাকে বলেননি? বিজয়া অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিল, কিন্তু কোনো উত্তর দিল না। নরেন মুচকিয়া হাসিয়া কহিল, আচ্ছা, রাগ করতে হবে না, আমি বলছি। যখন বিলেত যায় তখনই বাবার কাছে শুনেছিলাম আপনার বাবাই আমাকে পাঠাচ্ছেন। আজ 3 দিন হলো দয়ালবাবু আমাকে একতারা চিঠি দেন। যে ঘরটায় ভাঙাচোরা কতগুলো আসবাব পড়ে আছে তারই একটা ভাঙা দেরাজের মধ্যে চিঠিগুলো ছিল। বাবার জিনিস বলে দয়ালবাবু আমার হাতেই দেন। পড়ে দেখলুম খান 2 চিঠি আপনার বাবার লেখা। শুনেছেন বোধ হয়, শেষ বয়সে বাবা দেনার জ্বালায় জুয়া খেলতে শুরু করেন। বোধ করি সেই ইঙ্গিতে একটা চিঠির গোড়ায় ছিল। তারপরে নিচের দিকে এক জায়গায় তিনি উপদেশের ছলে সান্ত্বনা দিয়ে বাবাকে লিখেছিলেন, বাড়িটার জন্যে ভাবনা নেই, নরেন আমারও তো ছেলে, বাড়িটা তাকে যৌতুক দিলাম। বিজয়া মুখ তুলিয়া কহিল, তারপরে? নরেন কহিল, তারপরে সব অন্যান্য কথা। তবে এ পত্র বহুদিন পূর্বের লেখা, খুব সম্ভব তার এ অভিপ্রায় পরে বদলে গিয়েছিল বলেই কোনো কথা আপনাকে বলে যাওয়া আবশ্যক মনে করেননি। পিতার শেষ ইচ্ছাগুলি বিজয়ার অক্ষর অক্ষরে মনে পড়িয়া দীর্ঘশ্বাস পড়িল। কয়েক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, তাহলে বাড়িটা দাবি করবেন বলুন, বলিয়া হাসিল। নরেন নিজেও হাসিল। প্রস্তাবটা চমৎকার পরিহাস কল্পনা করিয়া কহিল, দাবি নিশ্চয় করব এবং আপনাকেও সাক্ষী মানব, আশা করি সত্য কথাই বলবেন। বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, নিশ্চয়, কিন্তু সাক্ষী মানবেন কেন? নরেন কহিল, নইলে প্রমাণ হবে কিসে? বাড়িটা যে সত্যই আমার সে কথা তো আদালতে প্রতিষ্ঠিত করা চায়। বিজয়া গম্ভীর হইয়া বলিল, অন্য আদালতের দরকার নেই, বাবার আদেশই আমার আদালত, ও বাড়ি আপনাকে আমি ফিরিয়ে দেব। তাহার মুখের চেহারা এবং কণ্ঠস্বর ঠিক রহস্যের মতো শোনাইল না বটে, কিন্তু সে ছাড়া যে আর কি হইতে পারে তাহাও মনে ঠাঁই দেওয়া যায় না। বিশেষত বিজয়ার পরিহাসের ভঙ্গি এত নিগূঢ় যে শুধু মুখ দেখিয়া জোর করিয়া কিছু বলা অত্যন্ত কঠিন। তাই নরেন্দ্র নিজেও ছদ্ম গাম্ভীর্যের সহিত বলিল, তাহলে তার চিঠিটা চোখে না দেখেই বোধ হয় বাড়িটা দিয়ে দেবেন। বিজয়া কহিল, না, চিঠি আমি দেখতে চাই, কিন্তু এই কথাই যদি তাতে থাকে তার হুকুম আমি কোনো মতে অমান্য করব না। নরেন্দ্র কহিল, তার অভিপ্রায় যে শেষ পর্যন্ত এই ছিল তারই বা প্রমাণ কোথায়? বিজয়া উত্তর দিল,
ছিল না তারও তো প্রমাণ নেই। নরেন্দ্র কহিল, কিন্তু আমি যদি না নিই, দাবি না করি? বিজয়া কহিল, সে আপনার ইচ্ছা, কিন্তু সেক্ষেত্রে আপনার পিসির ছেলেরা আছেন। আমার বিশ্বাস অনুরোধ করলে তারা দাবি করতে অসম্মত হবেন না। নরেন্দ্র হাসিয়া কহিল, এ বিশ্বাস আমারও আছে, এমনকি হলফ করে বলতেও রাজি আছি। বিজয়া এ হাসিতে যোগ দিল না, চুপ করিয়া রহিল। নরেন্দ্র পুনরায় কহিল, অর্থাৎ আমি নিই না নিই আপনি দেবেনই? বিজয়া কহিল, অর্থাৎ বাবার দান করা জিনিস আমি আত্মসাৎ করব না, এই আমার প্রতিজ্ঞা। তাহার সংকল্পে দৃঢ়তা দেখিয়া নরেন মনে মনে বিস্মিত হইল, মুক্ত হইল, কিন্তু নিঃশব্দে কিছুক্ষণ থাকিয়া স্নিগ্ধ কণ্ঠে বলিল, ও বাড়ি যখন সৎকর্মে দান করেছেন, তখন আমি না নিলেও আপনার আত্মসাৎ করার পাপ হবে না। তাছাড়া ফিরিয়ে নিয়ে কী করব বলুন? আপনার কেউ নেই যে তারা বাস করবে। আমাকে বাহিরের কোথাও না কোথাও কাজ করতেই হবে। তার চেয়ে যে ব্যবস্থা হয়েছে সেই তো সবচেয়ে ভালো হয়েছে। আরও এক কথা, এই যে বিলাসবাবুকে কোনো মতেই রাজি করাতে পারবেন না। এই শেষ কথাটাই বিজয়া মনে মনে জ্বলিয়া উঠিয়া কহিল, নিজের জিনিসে অপরকে রাজি করানোর চেষ্টা করার মতো অপর্যাপ্ত সময় আমার নেই। কিন্তু আপনি তো আর এক কাজ করতে পারেন। বাড়ি যখন আপনার দরকার নেই, তখন তার উচিত মূল্য আমার কাছে নিন। তাহলে চাকরিও করতে হবে না, অথচ নিজের কাজও স্বচ্ছন্দে করতে পারবেন। আপনি সম্মত হন নরেনবাবু? এই একান্ত মিনতিপূর্ণ অনুনয়ের স্বর অকস্মাৎ স্বরের মতো গিয়া নরেনের হৃদয়ে বিধিয়া তাহাকে চঞ্চল করিয়া তুলিল, এবং যদিচ বিজয়ার অবনত মুখে এই মিনতির প্রচ্ছন্ন ইঙ্গিত পড়িয়া লইবার সুযোগ মিলিল না, তথাপি ইহা পরিহাস নয় সত্য, ইহাও বুঝিতে বিলম্ব ঘটিল না। পিতৃঋণের দায়ে তাহাকে গৃহহীন করিয়া এই মেয়েটি যে সুখী নয়, বরঞ্চ হৃদয়ে ব্যথায় অনুভব করিতেছে, এবং কোনো একটা উপলক্ষ সৃষ্টি করিয়া তাহার দুঃখের ভার লঘু করিয়া দিতে চায়, ইহা নিশ্চয়ই বুঝিয়া তাহার বুক ভরিয়া উঠিল। কিন্তু তাই বলিয়া এরূপ প্রস্তাবও স্বীকার করা চলে না। যাহা প্রাপ্য নয়, গরিব বলিয়া তাহাই বা কী রূপে ভিক্ষা লইবে? আরও একটা কথা আছে, যে সকল সাংসারিক ব্যাপার পূর্বে একেবারেই সমস্যা ছিল, তাহার অনেকগুলি এখন এই লোকটির কাছে সহজ হইয়া গেছে। সে স্পষ্ট দেখিতে পাইল। বিলাসের সম্বন্ধে বিজয়া আবেগের উপর যাহাই কেন না বলুক, তাহার বাধা ঠেলিয়া শেষ পর্যন্ত এ সংকল্প কিছুতেই কার্যে পরিণত করিতে পারিবে না। ইহাতে শুধু কেবল তাহার লজ্জা এবং বেদনাই বাড়িবে, আর কিছু হইবে না। কিছুক্ষণ তাহার অবনত মুখের প্রতি সস্নেহ দৃষ্টিতে চাহিয়া থাকিয়া পরিহাস তরল কণ্ঠে বলিল, আপনার মনের কথা আমি বুঝেছি। গরিবকে কোনো একটা ছলে কিছু দান করতে চান, এই তো? ঠিক এই কথাটাই আজ একবার হইয়া গেছে। তাহারই পুনরাবৃত্তিতে বিজয়া বেদনায় ম্লান হইয়া চোখ তুলিয়া কহিল, এ কথায় আমি কত কষ্ট পাই আপনি জানেন? নরেন মনে মনে হাসিয়া প্রশ্ন করিল, তবে আসল কথাটা কি শুনি? বিজয়া কহিল, সত্যি কথাই আমি বারবার বলছি, আপনার পাপ মন বলেই শুধু বিশ্বাস করতে পারেননি। আপনি গরিব হন বড়লোক হন, আমার কি? আমি কেবল বাবার আদেশ পালন করবার জন্যেই আপনাকে ফিরিয়ে দিতে চাচ্ছি। নরেন সহসা গম্ভীর হইয়া বলিল, ওর মধ্যেও একটু মিথ্যে রয়ে গেল। তা থাক, কিন্তু খুব বড় বড় প্রতিজ্ঞা করছেন। কিন্তু বাবার হুকুম মতো ফিরিয়ে দিতে হলে আরও কত জিনিস দিতে হয় জানেন? শুধু ওই বাড়িটাই নয়। বিজয়া কহিল, বেশ, নিন, আপনার সম্পত্তি ফিরিয়ে নিন। এইবার নরেন হাসিয়া ঘাড় নাড়িল, কহিল, খুব বড় গলায় চিৎকার করে তো আমাকে দাবি করতে বলছেন। আমি না করলে আমার পিসিমার ছেলেদের দাবি করতে বলবেন, ভয় দেখাচ্ছেন। কিন্তু তারই আদেশ মতো দাবি আমার কোথা পর্যন্ত পৌঁছতে পারে জানেন কি? শুধু কেবল ওই বাড়িটার কয়েক বিঘা জমি নয়, তার ঢের ঢের বেশি। বিজয়া উৎসুক হইয়া কহিল, বাবা আর কি আপনাকে দিয়েছেন?
নরেন বলিল, তার সে চিঠিও আমার কাছে আছে। তাতে যৌতুকে শুধু তিনি ওইটুকু দিয়েই আমাকে বিদায় করেননি। যেখানে যা কিছু আছে দেখছেন, সমস্তই তার মধ্যে। আমি দাবি শুধু ওই বাড়িটা করতে পারি তাই নয়, এ বাড়ি, এই ঘর, ওই সমস্ত টেবিল, চেয়ার, আয়না, দেয়ালগিরি, খাট, পালঙ্ক, বাড়ির দাস দাসী, আমলা, কর্মচারী, মাই তাদের মনিবটিকে পর্যন্ত দাবি করতে পারি। তা জানেন কি? বাবার হুকুম, দেবেন এই সব? বিজয়ার পদনখ হইতে চুল পর্যন্ত শিহরিয়া উঠিল, কিন্তু সে কোনো উত্তর না দিয়া অধোমুখে কাঠের মূর্তির মতো বসিয়া রহিল। নরেন সগর্বে ভাতের গ্রাস মুখে তুলিয়া দিয়া খোঁচা দিয়া বলিল, কেমন দিতে পারবেন বলে মনে হচ্ছে? বরঞ্চ একবার না হয় বিলাসবাবুর সঙ্গে নিরিবিলি পরামর্শ করবেন, বলিয়া হা হা করিয়া হাসিতে লাগিল। কিন্তু এইবার বিজয়া মুখ তুলিতে তাহার প্রবল হাস্য সহসা যেন মার খাইয়া রুদ্ধ হইল। বিজয়ার মুখে যেন রক্তের আভাস মাত্র নাই। এমন একটি শুষ্ক পাণ্ডুর মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া নরেন উদ্বিগ্ন শশব্যস্ত হইয়া বলিয়া উঠিল, আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমি কি সত্যি সত্যি এইসব দাবি করতে যাচ্ছি? না করলেই পাব, বরঞ্চ আমাকেই তো তাহলে ধরে নিয়ে পাগলাগারদে পুড়ে দেবে। বিজয়া এ সকল কথা যেন শুনিতেই পাইল না, কহিল, কই দেখি বাবার চিঠি। নরেন আশ্চর্য হইয়া বলিল, বেশ, আমি কি পকেটে করে নিয়ে বেড়াচ্ছি নাকি? আর সে দেখেই বা লাভ কি আপনার? তা হোক, দারোয়ানের হাতে চিঠি দুটো আজই দেবেন, সে আপনার সঙ্গে কলকাতায় যাবে। এত তাড়া? হ্যাঁ। নিদ্রাহীন রজনীর পরিপূর্ণ ক্লান্তি লইয়া বিজয়া সকালে নিচের বসিবার ঘরে প্রবেশ করিয়া দেখিল, জমিদারি সেরেস্তার খেরো বাঁধানো খাতাগুলি টেবিলের উপর থাকে থাকে সাজানো রইয়াছে, এবং বৃদ্ধ গোমস্তা অদূরে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছে। সে সবিনয়ে কহিল, না, এগুলো আজ ফিরে চাই। তাহাকে ঘণ্টা দুই পরে ঘুরিয়া আসিতে অনুরোধ করিয়া বিজয়া উপরের খাতাটা তুলিয়া লইয়া জানালা সংলগ্ন কৌচের উপর গিয়া উপবেশন করিল। তাহার মনোযোগ দিবার শক্তিই ছিল না। উদ্ভ্রান্ত দৃষ্টি বারবার হিসাবের অঙ্ক ছাড়িয়া জানালার বাহিরে এখানে ওখানে পলায়ন করিতেছিল। হঠাৎ দৃষ্টি পড়িল, বাগানের ধারে একটা গাছতলায় দাঁড়াইয়া বৃদ্ধ রাসবিহারী পরেশকে কি সকল প্রশ্ন করিতেছেন। আঙ্গুল তুলিয়া কখনো নিচের ঘর, কখনো বা ছাদের উপর নির্দেশ করিতেছেন। দুজনের কাহারও একটা কথাও না শুনিয়া বিজয়া চক্ষে নিমেষে বৃদ্ধের কুরুর ইঙ্গিতের মর্ম হৃদয়ঙ্গম করিয়া লইল। খানিক পরে তিনি ছেলেটাকে ছাড়িয়া দেয়া কাছারি ঘরের দিকে চলিয়া গেলেন। পরেশ বাড়ির দিকে আসিতেছিল। বিজয়া জানালা দিয়া হাত নাড়িয়া তাহাকে কাছে ডাকিয়া প্রশ্ন করিল, তোকে কি জিজ্ঞাসা করছিলেন রে? পরেশ কহিল, আচ্ছা মাটান, সরকারমশাইয়ের কাছে টাকা নিয়ে আমি ঘুড়ি নাটাই কিনতে চলে গেলু না? ডাক্তারবাবুর ভাত খাবার বেলা কি আমি বাড়ি ছিনু মাঠান? বিজয়া কহিল, না। পরেশ কহিল, তবে বড়বাবু বলে কি কথা হয়েছিল বল বেটা, নইলে সেপাই দিয়ে তোকে বেঁধে জল বিচুটি দেয়াবো। আমি বললু, নতুন দারোয়ান তোমাকে মিথ্যে মিথ্যে নাগিয়েছে। মাঠান বললে, পরেশ ছুটে গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আন, তোকে ভালো নাটাই কিনে দেবো। তাই না ছুটে গেল। কিন্তু বড়বাবুকে বলো না মাঠান, তোমাকে বলতে তিনি মানা করে দেছে। জানাইবে না বলিয়া ভরসা দিয়া বিজয়া পরেশকে বিদায় করিল এবং স্বস্থানে ফিরে আসিয়া পুনরায় খাতা খুলিয়া বসিল। কিন্তু এবার তাহার দৃষ্টির সম্মুখে খাতার লেখা একেবারে লেপিয়া মুছিয়া একাকার হইয়া গেল। শুধু রাত্রি জাগরণে নয়, অসহ্য ক্রোধে চক্ষু দুটি আগুনের শিখার মতো জ্বলিতে লাগিল। অনতিকাল পরেই রাসবিহারী দ্বারের বাহিরে লাঠির শব্দ করিয়া মৃদুমন্দ গতিতে প্রবেশ করিলেন এবং বিজয়ার দৃষ্টি আকর্ষণ করিতে অল্প একটুখানি কাশিয়া চেয়ার টানিয়া উপবেশন করিলেন। বিজয়া খাতা হইতে মুখ তুলিয়া কহিল, আসুন, আজ এত সকালে যে? রাসবিহারী তৎক্ষণাৎ সে প্রশ্নের উত্তর না দিয়া অত্যন্ত উদ্বেগের সহিত জিজ্ঞাসা করিলেন,
তোমার চোখ দুটি যে ভয়ানক রাঙা দেখাচ্ছে মা, ঠান্ডা ঠান্ডা লাগেনি তো? বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, না। রাসবিহারী তাহা কানে না তুলিয়া উৎকণ্ঠা প্রকাশ করিতে লাগিলেন। বলিলেন, না বললে তো শুনব না মা। হয় রাত্রে ভালো ঘুম হয়নি, নয় কোনো রকম কিছু। না, আমার কিছুই হয়নি, কিন্তু ওরকম চোখ লাল হবার কারণ তো একটা কিছু। বিজয়া আর প্রতিবাদ না করিয়া কাজে মন দিল দেখিয়া রাসবিহারী থামিয়া গেলেন। একটু মনও থাকিয়া কহিলেন, রোদের ভয়েই সকালে আসতে হলো মা। দলিলপত্রগুলো একবার দেখতে হবে। শুনছি নাকি চৌধুরীরা ঘোষপাড়ার সীমানা নিয়ে একটা মামলা রুজু করবে। জমিদারি সংক্রান্ত অত্যাবশ্যক দলিলগুলি বনমালী নিজের কাছেই রাখিতেন। একে তো এ সকলে সচরাচর প্রয়োজন হয় না, তাহাতে অন্যত্র খোয়া যাইবার সম্ভাবনা আছে বলিয়া তিনি কোনোদিন কাছছাড়া করেন নাই। কলিকাতা হইতে বাড়ি আসিবার সময় বিজয়া এইগুলি সঙ্গে আনিয়াছিল এবং নিজের শোবার ঘরের লোহার আলমারিতে বন্ধ করিয়া রাখিয়াছিল। বিজয়া মুখ তুলিয়া কহিল, তারা মামলা করবেন কে বললে? রাসবিহারী বিজ্ঞভাবে অল্প হাস্য করিয়া কহিলেন, কেউ বলেনি মা, আমি বাতাসে খবর পাই। তা না হলে কি এত বড় জমিদারিটা এতদিন চালাতে পারতাম? বিজয়া জিজ্ঞাসা করিল, তাঁরা কতটা দাবি করছেন? রাসবিহারী মনে মনে হিসাব করিয়া বলিলেন, তা হবে বই কি, খুব কম হলেও সেটা বিঘে 2 হবে। বিজয়া তার ছেলের সহিত কহিল, এই তাহলে তাঁরাই নিন, একটু জায়গা নিয়ে মামলা মোকদ্দমার দরকার নেই। রাসবিহারী অত্যধিক বিস্ময়ের ভান করিয়া ক্ষোভের সহিত কহিলেন, এরকম কথা তোমার মতো মেয়ের মুখে আমি আশা করিনি মা। আজ বিনা বাধায় যদি 2 বিঘে ছেড়ে দিই, কাল যে আবার 200 বিঘে ছেড়ে দিতে হবে না, তাই বা কে বললে? কিন্তু আশ্চর্য, এত বড় তিরস্কারেও বিজয়া বিচলিত হইল না। সে সহজভাবে প্রত্যুত্তর করিল, কিন্তু সত্যি তো আর 200 বিঘে আমাদের ছাড়তে হচ্ছে না। আমি বলি, সামান্য কারণে মামলা মোকদ্দমার দরকার নেই। রাসবিহারী মর্মাহত হইলেন, বারংবার মাথা নাড়িয়া কহিলেন, কিছুতেই হতে পারে না মা, কিছুতেই হতে পারে না। তোমার বাবা যখন আমার উপর সমস্ত নির্ভর করে গেছেন এবং যতক্ষণ আমি বেঁচে আছি, বিনা প্রতিবাদে 2 বিঘা কেন, 2 আঙুল জায়গা ছেড়ে দিলেও ঘোর অধর্ম হবে। তাছাড়া আরও অনেক কারণ আছে, যার জন্যে পুরনো দলিলগুলো একবার ভালো করে দেখা দরকার। একবার কষ্ট করে ওঠো মা, বাক্সটা উপর থেকে আনিয়ে দাও। বিজয়া উঠিবার কোনো লক্ষণ প্রকাশ করিল না, বরঞ্চ জিজ্ঞাসা করিল, আরও কারণ আছে? রাসবিহারী বলিলেন, হ্যাঁ। বিজয়া কহিল, কি কারণ? রাসবিহারী মনে মনে অত্যন্ত বিরক্ত হইলেও আত্মসংবরণ করিয়া জবাব দিলেন, কারণ তো একটা নয়, মুখে মুখে তার কি কৈফিয়ত তোমাকে দেব মা? এই সময় সরকার মশাই তাহার খাতাপত্রের জন্য আস্তে আস্তে ঘরে ঢুকিতেই বিজয়া লজ্জিতভাবে তাড়াতাড়ি কহিল, এ বেলায় আর হয়ে উঠল না, ও বেলায় এসে নিয়ে যাবে। সরকার যে আজ্ঞে বলিয়া ফিরিতেছিল। বিজয়া ডাকিয়া বলিল, একটা কাজ আছে কিন্তু। কাছারির ওই নতুন দারোয়ানটা কতদিন বহাল হয়েছে জানেন? সরকার কহিল, 3 মাস হবে বোধ হয়। বিজয়া কহিল, তা যতই হোক, ওকে আর দরকার নেই। এখনও এই মাসের প্রায় 20 দিন বাকি। এই কটা দিনের মাইনে বেশি দিয়ে আজ ওকে জবাব দেবেন। সরকার বিষয়াপন্ন হইয়া চাহিয়া রহিল। ইচ্ছাটা তাহার অপরাধের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সাহস করিল না। বিজয়া তাহা বুঝিয়াই কহিল, না, দোষের জন্য নয়, তবে লোকটাকে আমার ভালো লাগে না বলেই ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু মাইনেটা পুরো মাসের দেবেন। রাসবিহারীর মুখ পলকের জন্য রাঙা হইয়া উঠিয়াছিল, কিন্তু পলকের মধ্যেই আপনাকে সামলাইয়া লইয়া হাসিয়া কহিলেন, তাহলে বিনা দোষে কারো অন্ন মারাটা কি ভালো মা? বিজয়া তাহার জবাব না দিয়া চুপ করিয়া রহিল দেখিয়া সরকার ভরসা পাইয়া কহিতে গেল, তাহলে তাকে, হ্যাঁ,
বিদায় দেবেন আজই, বলিয়া বিজয়া খাতায় মন দিল। সরকার তবুও কিছু একটা প্রত্যাশা করিয়া খানিকক্ষণ অপেক্ষা করিয়া চলিয়া গেলে রাসবিহারী মিনিট পাঁচেক স্তব্ধভাবে থাকিয়া তাহার প্রার্থনার পুনরাবৃত্তি করিয়া কহিলেন, একটু কষ্ট স্বীকার করে না উঠলেই যে নয় মা, পুরনো দলিলগুলো একবার আগাগোড়া বেশ করে পড়া যে চাই। বিজয়া মুখ না তুলিয়াই কহিল, কেন? রাসবিহারী গম্ভীর হইয়া কহিলেন, বললাম বিশেষ কারণ আছে। তবুও বারবার এক কথা বলবার তো আমার সময় নেই বিজয়া। বিজয়া তাহার খাতার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়াই আস্তে আস্তে কহিল, তা বলছেন সত্যি, কিন্তু কারণ তো একটাও দেখাননি। না দেখালেই কি তুমি উঠবে না? বলিয়া কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া এবার তিনি ধৈর্য হারাইয়া ফেলিলেন। কহিলেন, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? বিজয়া নিরুত্তর অধমুখে কাজ করিতে লাগিল, কোনো উত্তর দিল না। তাহার এই নীরবতার অর্থ এত সুস্পষ্ট, এত তীক্ষ্ণ যে ক্রোধে রাসবিহারীর মুখ কালো হইয়া উঠিল। তিনি হাতের লাঠিটা মেঝেতে ঠুকিয়া বলিলেন, কিসের জন্যে আমাকে তুমি এত বড় অপমান করতে সাহস করো বিজয়া? কিসের জন্যে তুমি আমাকে অবিশ্বাস করো শুনি? বিজয়া শান্ত কণ্ঠে কহিল, আমাকেও তো আপনি বিশ্বাস করেন না। আমার পয়সায় আমারই ওপর গোয়েন্দা নিযুক্ত করলে মনের ভাব কী হয় আপনি নিশ্চয়ই বুঝতে পারেন, এবং তারপর আমার সম্পত্তির মূল দলিলপত্র হস্তগত করার তাৎপর্য যদি আমি আর কিছু বলে সন্দেহ করি, সে কি অস্বাভাবিক? না সে আপনাকে অপমান করা? রাসবিহারী একেবারে নির্বাক, স্তম্ভিত হইয়া গেলেন। তাহার এত বড় পাকা চাল কলিকাতায় বিলাসিতার মধ্যে যত্ন আদরে প্রতিপালিত একটা অনভিজ্ঞ বালিকার কাছে ধরা পড়িতে পারে, এ সম্ভাবনা তাহার পাকা মাথায় স্থান পায় নাই, এবং ইহায় সে মুখের উপর অসংকোচে নালিশ করিবে, সে তো স্বপ্নের অগোচর। রাসবিহারী অনেকক্ষণ বিমূঢ়ের মতো বসিয়া থাকিয়া আর একবার যুদ্ধের জন্য কোমর বাঁধিয়া দাঁড়াইলেন, এবং এই প্রকৃতির লোকের যাহা চরম অস্ত্র তাহাই তুনির হইতে বাহির করিয়া এই অসহায় বালিকার প্রতি নির্মমভাবে নিক্ষেপ করিলেন। কহিলেন, বনমালীর মুখ রাখবার জন্যেই এ কাজ করেছি। বন্ধুর কর্তব্য বলেই তোমার চলাফেরার প্রতি আমাকে নজর রাখতে হয়েছে। একটা অচেনা হতভাগ্যকে মাঠের মধ্যে থেকে ধরে এনে যে কাল সমস্ত বেলাটা কাটালে, তার মানে কি আমি বুঝতে পারি নে? শুধু কি তাই, সেদিন দুপুর রাত্রি পর্যন্ত তার সঙ্গে হাসি তামাশা গল্প করেও তোমার যথেষ্ট হলো না? সে রাত্রে কলকাতায় ফিরতে পারলে না, ছল করে তাকে এইখানেই থাকতে হলো। এতে তোমার লজ্জা হয় না বটে, কিন্তু আমাদের যে ঘরে বাইরে মুখ পুড়ে গেল, সমাজে কারো সামনে মাথা তোলবার যে আর জোর রইল না। কথাটা এত বড় মর্মান্তিক না হইলে হয়তো বিজয়া অপমানে ক্রোধে সঙ্গে সঙ্গে চিৎকার করিয়া প্রতিবাদ করিত, কিন্তু এ আঘাত যেন তাহাকে অসাড় করিয়া ফেলিল। রাসবিহারী আর চোখে চাহিয়া তাহার ব্রহ্মাস্ত্রের প্রচণ্ড মহিমা বিজয়ার রক্তহীন মুখের উপর নিরীক্ষণ করিয়া অত্যন্ত পরিতৃপ্তির সহিত ক্ষণকাল চুপ করিয়া রহিলেন। তারপরে বলিলেন, তবে এগুলো কি ভালো? না এ সকল নিবারণ করার চেষ্টা করা আমার কাজ নয়? বিজয়া স্তব্ধ হয়ে আছে দেখিয়া তিনি পুনরায় জোর দিয়া কহিলেন, না চুপ করে থাকলে হবে না বিজয়া, তোমাকে জবাব দিতে হবে। তবুও যখন বিজয়া কথা কহিল না, তখন তিনি হাতের লাঠিটা পুনরায় মেঝেতে ঠুকিয়া তাড়া দিয়া কহিলেন, না চুপ করে থাকলে চলবে না, এ সকল গুরুতর ব্যাপার জবাব দেওয়া চাই। এতক্ষণ বিজয়া মুখ তুলিয়া চাহিল, তাহার পাংশু ওষ্ঠাধর একবার একটু কাঁপিয়া উঠিল। তারপর ধীরে ধীরে কহিল, ব্যাপার যত গুরুতর হোক, মিথ্যে কথার আমি কি উত্তর আপনাকে দিতে পারি? রাসবিহারী তেজের সঙ্গে প্রশ্ন করিলেন, তাহলে একে তুমি মিথ্যা কথা বলে উড়োতে চাও নাকি? বিজয়া আবার একটুখানি মৌন থাকিয়া তেমনই মৃদুকণ্ঠে প্রত্যুত্তর দিল, আমি উড়োতে কিছুই চাই নে কাকাবাবু, শুধু এ যে মিথ্যে তাই আপনাকে বলতে চাই, এবং মিথ্যে বলে একে আপনি যে নিজেই সকলের চেয়ে বেশি জানেন তাও এই সঙ্গে আপনাকে জানাতে চাই। রাসবিহারী একেবারে থতমত খাইয়া গেলেন। তিনি প্রথমটার জন্য প্রস্তুত ছিলেন বটে,
কিন্তু শেষটার জন্য আদৌ ছিলেন না। কোনো অবস্থাতেই যে বিজয়া তাহাকে মিথ্যাবাদী এবং মিথ্যা দুর্নাম প্রচারকারী বলিয়া তাহারই মুখের ওপর অভিযোগ করিতে পারে, এ তাহার কল্পনার অতীত। তার নিজের কথা আর মুখে জোগাইল না, শুধু বিজয়ার কথাটাই কলের পুতুলের মতো আবৃত্তি করিলেন। মিথ্যে কথা বলে আমি নিজেই সকলের চেয়ে বেশি জানি। বিজয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনি গুরুজন, আপনার সঙ্গে এ নিয়ে তর্ক বিতর্ক করবার আমার প্রবৃত্তি হয় না। দলিলপত্র এখন থাক, মামলা মোকদ্দমার আবশ্যক বুঝলে তখন আপনাকে ডেকে পাঠাবো, বলিয়া পাশের দরজা দিয়া ভিতরে চলিয়া গেল। আজকের মতো এখানেই শেষ হলো অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দত্তা। আজ শুনলেন উপন্যাসটির ৭ম পর্ব। উপন্যাসটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।